অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান শুরু। যত্রতত্র মামলা হলে গ্রেফতার নয় বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও আব্দুল্লাল মামুনকে রাজধানী থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডোনাল্ডুর আসন্ন ঢাকা সফরে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার থেকে সব হাসপাতালে নেওয়া হবে স্বাভাবিক চিকিৎসা সেবা, চিকিৎসকদের সব কর্মসূচি প্রত্যাহার। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আজ রাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা রয়েছে। এক্ষেত্রে সবাইকে ঠিকঠাক দায়িত্ব পালন এবং জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আহ্বান জানিয়েছেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও মাদকের গডফাদারদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়। এ ধরনের অস্ত্র এবং গোলাবারুদ কারো কাছে রক্ষিত থাকলে মঙ্গলবারের মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছিল। তবে এখনও অনেক অস্ত্র বাইরে রয়ে গেছে। সেগুলো উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করার ঘোষণা দেয়া হয়। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র মামলা হলেই তাকে গ্রেফতার করা হবে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার অভিযান চালানো হবে। মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান দমন করতে পতন হওয়া সরকারের মাধ্যমে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, অপহরণ ও গুমের ঘটনাও হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। উদ্ভূত পরিস্থিতিতে অতি উৎসাহী ব্যক্তিরা নিজের হাতে আইন তুলে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো, প্রতিষ্ঠান ঘেরাও, ঢালাওভাবে মামলা দিতে পুলিশের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চায়। এ সকল ক্ষেত্রে দেশের সবাইকে আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযান চালানো হবে। কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। দর্শক, যৌথ অভিযানের বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর মিরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাগর, অভিযান কি এখনো শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? কথা মাদকদ্রব্য চোরাচালান এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে আজ 12টার পর থেকেই যৌথ বাহিনী অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। আমরা শুনতে পেয়েছি যে মিরপুরের কিছু জায়গাতে বিহারি ক্যাম্পে যৌথ বাহিনী তাদের অভিযান করবে, কিন্তু এখনও কোথাও শুরু করেছে কিনা এই বিষয়টি এখনও জানাতে পারছি না। যেটি জানতে পেরেছি যে গত 5 আগস্ট সরকার পতনের পর বেশ কিছুদিন ধরেই থানাগুলোতে পুলিশ ছিল না এবং সেই সময়ে থানাগুলো ব্যাপকভাবে লুটপাট হয় এবং সেখান থেকে বিপুল আগ্নেয়াস্ত্র এবং সাথে গোলাবারুদ সেগুলো লুট হয়ে যায় এবং সেগুলো কিন্তু বিভিন্ন সন্ত্রাসী বা সাধারণ মানুষ সেগুলো এখনও রয়েছে। এই গত 1 মাসে বেশ কিছু অভিযান পরিচালনার মাধ্যমে তার কিছু অংশ যদিও উদ্ধার করা গিয়েছে, কিন্তু বেশি অস্ত্র কিন্তু এখনো আসলে উদ্ধার করা যায়নি এবং সেই অস্ত্রগুলোর কারণে এই অস্ত্র যাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকি রয়েছে। তো সেইগুলো বিবেচনাতেই আজকে রাত 12টার পর থেকে আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে টহল এবং নিয়মিত যেই
অভিযান সেটি চলবে এবং সেটি আমরা জানতে পেরেছি। তো আমরা দেখছি যে কোথায় কোথায় অভিযান চলছে সেটি আমরা পরে জানতে পারবো। কথা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের খবর জানছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে 2 বছরের মতো হতে পারে এমনটা জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা। মঙ্গলবার বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে জেলে থাকা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। আর সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম জানিয়েছেন, গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং মিডিয়া নিষ্পেষণের কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় 20টি জাতীয় পত্রিকার সম্পাদক। প্রায় 1.5 ঘণ্টার এই সভায় নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কথা উঠে আসে। আমরা চাই যে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। সেই সাথে মাহফুজ আনাম জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো বাদ দেওয়া সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বেশ কিছু প্রস্তাব দেয় সম্পাদক পরিষদ। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্পাদকরা যৌক্তিক সময়ের মধ্যে বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের প্রস্তাব দেন। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়। একই সঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার অনুরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। আর তাই দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করে এলাকায় ধর্মীয় স্থানকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে প্রতিহত করার পরামর্শ দেন তিনি। বলেন, ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও সবার একটি পরিচয়, সবাই বাংলাদেশি। তৃণমূল নেতাকর্মীরা অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও আস্থা ও ভালোবাসা অর্জন করে বিএনপি দেশের মানুষকে নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। কর্মীদের আত্মতুষ্টিতে না থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। 2016 সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলা করেন এবি সিদ্দিক নামে এক ব্যক্তি। এরপর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা করেন একই ব্যক্তি। 2016 সালের 30 আগস্ট জন্মদিন পালনের তারিখ নিয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জহিরুল ইসলাম নামের আরেকজন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন আইনজীবীরা।
রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মামলা করা হয় বলেও জানান তারা। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। অন্যদিকে সাক্ষী উপস্থিত না থাকায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটি নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় বলে জানান তার আইনজীবীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং আব্দুল্লাল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর দায়ের করা বেশ কয়েকটি মামলায় তাদের আসামি করা হয়েছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শহীদুল হক 2014 সালের 31শে ডিসেম্বর থেকে 2018 সালের 31শে জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। আর চৌধুরী আব্দুল্লাল মামুন 2022 সালের 30শে সেপ্টেম্বর থেকে গত 7 আগস্ট পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তারও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবেই 100 কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। আর দুর্নীতি অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাসের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সরকারি একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদন ক্রমে মামলা করার কথা রয়েছে। রাজধানী মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইনুকে মামলায় গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 20শে জুলাই রাতে মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন করে আরেকজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। ডোনাল্ড লুর সফরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। 22শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক যাত্রার আগে ডোনাল্ড লুর ঢাকা সফরে আসার কথা রয়েছে। ডোনাল্ড লুর আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। বুধবার থেকে দেশের সকল হাসপাতালে পুনরায় সেবা চালু করার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় হওয়া কর্মবিরতি সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। আজ বিকেল 5টায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে পূর্ব নির্ধারিত 4টি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের এই দৃশ্যমান পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে পূর্ণ সেবা পুনরায় চালু করার ঘোষণা দিচ্ছি। পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় ৪৫ ঘণ্টা পর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে লাশ হস্তান্তর করে বিএসএফ। স্বর্ণা মৌলভীবাজারের জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। পরেন্দ্র জানিয়েছেন, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রোববার রাতে সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান স্বর্ণা। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। এ সময় স্বর্ণার মা বেঁচে গেলেও আহত হন আরও 2 জন। যেখানেই চাঁদাবাজির সিন্ডিকেট সেখানেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, আগে যে চাঁদাবাজি সিন্ডিকেট ছিল তা এখন নতুন আরেকটি রাজনৈতিক দলের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যের সামনে শপিং মল ও মার্কেটে সিন্ডিকেট চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ বেশ কয়েকজনের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে কথা বলেন তারা। এ সময় মানুষকে জিম্মি করে অতি মুনাফা লোভীদের সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিভিন্ন সমিতির নামে যে সিন্ডিকেট রয়েছে তা থেকে দেশের মানুষ মুক্তি চায় উল্লেখ করে সমন্বয়করা বলেন, সিন্ডিকেট না ভাঙলে বৈষম্য দূর হবে না। যারা সিন্ডিকেট রয়েছে, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা একটি ডিল করছে, ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলাতো, এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতাকর্মীর হাতে তারা নেগোসিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে। যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাত সহ মেগা প্রকল্পের অনিয়ম খুঁজে বের করবে দেশের অর্থনীতির অবস্থা নির্ণয়ে নবগঠিত শ্বেতপত্র কমিটি। মঙ্গলবার 12 সদস্যের এই কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, বৃহস্পতিবার থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে কমিটির সদস্যরা। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে সবার দায়িত্ব বন্টন করে দেয়া হয় কমিটির এই সভায়। আগামী 2 মাসের মধ্যে কমিটির কাজ শেষ হবে বলেও জানান দেবপ্রিয়। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। স্বর্ণ এবং হীরা চোরা চালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরা চালানের মাধ্যমে সোনা এবং হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার এবং উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রয় সহ নানান অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু হলো। এছাড়া দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান শুরু। যত্রতত্র মামলা হলে গ্রেফতার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও আব্দুল্লাল মামুনকে রাজধানী থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার থেকে সব হাসপাতালে দেয়া হবে স্বাভাবিক চিকিৎসা সেবা, চিকিৎসকদের সব কর্মসূচি প্রত্যাহার। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।